জুলাই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত যে কয়েকটি রাজনৈতিক দল, তার মধ্যে আরেকটি হলো আপ বাংলাদেশ। আপনার যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল, যে আপনারা যেখানে অংশগ্রহণ করেছিলেন, সেই বাংলাদেশে প্রথম নির্বাচনকে কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাইনুল ইসলাম ভাই এবং যারা শুনছেন তাদের সবাইকে। যে আসলে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে সবাই একটা পক্ষ, কারণ আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সবাই একটা পক্ষে এসে হাজির হয়েছে। কারণ গত 16-17 বছরের যে নির্যাতনটা চলেছে, এখানে কোনো পক্ষ ছিল না, একেবারে কমনলি সবার উপর নির্যাতন করা হয়েছে, এবং যে কারণে আমরা এসে গণ অভ্যুত্থানে এক কাতারে দাঁড়িয়ে আসলে আন্দোলনটা করেছি। কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি যে নানা কারণে বিভাজন বেড়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং কমন যে জায়গা আমরা এটা তৈরি করতে পারি নাই। 5টা বা 10টা পয়েন্টে তো কমন পয়েন্ট তৈরি করতে হবে। এমনকি আপনি দেখেন যে যেই জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো জুলাই সনদ যে তৈরি করেছে, সে ব্যাপারেও আপনি দেখেন আমরা কিন্তু একটা অস্পষ্টতা দেখতে পাচ্ছি। আপনি দেখেন যে বিএনপি হাইকমান্ড সেখানে গণভোটে হ্যার পক্ষে বললেও তৃণমূলে কিন্তু এই মেসেজটা এইভাবে নাই। তৃণমূলে কিন্তু বিএনপির অনেকেই না ভোটের পক্ষেও কথা বলছেন। আবার একই সাথে আপনি খেয়াল করবেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা এখনও টিকে আছে, কিন্তু নির্বাচনের হাওয়া যত যাচ্ছে আপনি দেখেন যে রাজনৈতিক সংঘর্ষের দিকেও কিন্তু যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় নারী কর্মীদেরকে হেনস্থা করা। এবং সর্বশেষ গতকালকে যে ঘটনাটি ঘটলো শেরপুরে, আপনি জানেন যে জামাতের একজন থানা সেক্রেটারি সম্ভবত উনি নিহত হলেন এই সংঘর্ষের মধ্য দিয়ে। এই যে এই জায়গাটা তো আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে চাই নাই। কেন আপনার কথা কাটাকাটি হবে, তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, কিন্তু অস্ত্র সহকারে আঘাত করা হবে এবং আঘাত করতে কুপিয়ে মেরে ফেলা হবে, এই ধরনের রাজনীতি তো আমরা আর দেখতে চাই না। এবং এই ধরনের রাজনীতির বিপরীতে কিন্তু জনগণের আকাঙ্ক্ষা খুব স্পষ্ট। সো এইখানে আমি আসলে মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেহেতু এখন বিএনপি এবং জামাত মূলত এই দুইটা দলের মধ্যে নির্বাচনের উত্তেজনা বা উত্তাপ যাই বলেন, মূলত এই দুইটা দলের মধ্যেই হচ্ছে, সেখানে এই দুইটা দলকে সহনশীল আচরণ করতে হবে এবং একই সাথে মনে রাখতে হবে যেই দল এই ধরনের আচরণ করবে সেই দলই কিন্তু রাজনীতির মাঠে জনগণের আস্থা হারাবে। এবং আপনি এই যে নর্মাল, আমি জাস্ট এই কথাটা বলতে চাই এই জন্যে, জামাত তো এত বড় মাপের গণসাপোর্ট তার ছিল না। এই বিএনপি ছিল আগে থেকেই, তার একটা বিরাট পপুলার সাপোর্ট ছিল, কিন্তু জামাত কি করে এই মোমেন্টামটা গেইন করলো এটা বিএনপিকে বুঝতে হবে। বিএনপি আপনি কি মনে করেন? আমি এটাই বলছিলাম যে গত 1.5 বছরে বিএনপি কিন্তু এই রাজনীতিটা তৈরি করতে পারেনি। তাদের তৃণমূলে 7,000-এর উপর নেতাকর্মীকে বহিষ্কার করতে হয়েছে চাঁদাবাজি সহ নানা অপকর্মে যুক্ত থাকার কারণে। 200-র উপরে নেতাকর্মী নিজেদের অন্তর্দ্বন্দ্বেই নিহত হয়েছেন, মানে খুনের শিকার হয়েছে সোজা কথায়। এই সিগন্যালগুলো তো মানুষ ভালো চোখে দেখে না। সেই জায়গায় কিন্তু মানুষ একটা পাল্টা কিছু খুঁজতেছে যে এইরকম না। সো জামাত তার অটো চয়েস না হলেও জামাতকে কিন্তু সে চয়েস করতেছে অল্টারনেটিভ। মানে এটা কি আপনি মনে করেন যে বিএনপির কর্ম কিংবা শুধুমাত্র অভ্যুত্থান পরবর্তী কোনো দেশে যে ধরনের ঘটনা ঘটে সেটা তো একেবারে ন্যাচারাল, যে একটা সময় দেখা যায় অভ্যুত্থানের পরে যে দেশে কোনো ঘটনা মানে যে ধরনের ঘটনা ঘটবার কথা বাংলাদেশে তার চেয়ে অনেক বেশি কম। মানে যে কোনো দেশে অভ্যুত্থান হয়েছে সেখানে দখল হয়নি, সেখানে মারামারি হয়নি, এরকম নজির নাই। তো এখন প্রশ্ন হলো অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে অনেকেই বলছেন যে এটা খুব বেশি না, কিন্তু সেটার ক্যাম্পেইনটা অনেক বেশি। আমি যদি বলি যে মানে শুধু আমি না, যে এখন পর্যন্ত জামাত তা চায়নি যে হাইপটা তোলা হয়েছে সেটা পরিকল্পিত হতে পারে, সেটা তো তার রাজনৈতিক সফলতা। সে যদি সেই হাইপ তৈরি করে থাকে তাহলে তার রাজনৈতিক সফলতা। কিন্তু আমরা তো দেখছি যে তৃণমূলের মানুষজন কি দেখছে। তৃণমূলের মানুষজন তো এবার বিবেচনা করতেছে প্রার্থী কেমন, তার আচার ব্যবহার কেমন, তার সাথে ডিলিংসটা কেমন। সে কিন্তু উপরে কি পলিসি এটা দেখছে না, সে জাজ করতেছে যে প্রার্থী তার সাথে কেমন ব্যবহার করছে, প্রার্থী শক্তি প্রদর্শন করছে কিনা, প্রার্থী মাঠে তার চাঁদাবাজি সহ নানা ধরনের অপকর্মের সাথে যুক্ত আছে কিনা, এটা তো দেখছে। এটা যদি জামাত ক্যাম্পেইন হিসেবে ব্যবহার করে এটা তো জামাতের রাজনৈতিক সফলতা। সেখানে বিএনপিকে পাল্টা কি বলবে, সে বিএনপিকে তো সেই কথাটা বলতে হবে। এই ব্যাপারে বিএনপি তো কথা বলতেই পারছে না, কারণ বিএনপির কে 7,000-এর উপর নেতাকর্মীকে বহিষ্কার করতে হয়েছে, এবং সেই বহিষ্কার করার পরে আবার আমরা দেখলাম যে এই বহিষ্কারদের ফিরিয়ে নেওয়া হয়েছে। যেমন ধরেন গতকালকে শেরপুরের জেলা পুরো কমিটিকে স্থগিত করা হয়েছে। গতকালকে বিএনপির পক্ষ থেকে পজিটিভ সাইন না?
অবশ্যই পজিটিভ সাইন, কিন্তু একই সাথে আমরা তো এই পজিটিভ সাইনটাকে আমরা কিভাবে দেখবো? দেখেন, যখন আমরা দেখছি যে বহিষ্কার করার পরে আবার বহিষ্কারাদেশ ফিরিয়ে নেওয়া হচ্ছে, তাদের ব্যাপারে মানে এই বহিষ্কারাদেশটা যেন লোক দেখানো না হয়ে যায়। এই বহিষ্কারাদেশের অনেক বহিষ্কারাদেশ প্রাপ্ত নেতাকর্মীরা পরবর্তীতে ফিরে পাচ্ছেন। তাহলে আসলে আমরা যে অপরাধ কর্মটা সংগঠিত হচ্ছে, এই অপরাধ কর্ম সংগঠিতর ব্যাপারে বিচারটা কোথায়? সো রাষ্ট্র তো এই জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে, এই ইন্টারিম সরকার এখানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে যে রাজনৈতিক যে ঘটনাবলী ঘটছে সেই ঘটনাবলীগুলোর বিচার প্রক্রিয়া আমরা সমাধান দেখছি না। আপনি দেখেন যে সবচেয়ে আলোচিত শহীদ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, তার বিচার প্রক্রিয়া নিয়ে নানা আলাপ আলোচনা কথাবার্তা কিন্তু চলমান আছে। এবং গতকালকের বিচার যেই হত্যাকাণ্ড হলো, সে যেই করুক যেভাবেই হোক, একটা হত্যাকাণ্ডের তো বিচার হইতে হবে। প্রত্যেকটা ঘটনা যে ইম্পর্টেন্ট, সিকিউরিটি যে ইম্পর্টেন্ট, কোনো নাগরিক যে অন্য নাগরিকের উপর আঘাত করতে পারেন না, কোনো রাজনৈতিক দল যে তার শক্তি প্রদর্শনী করে প্রতিপক্ষকে মার্জিনালাইজ করতে পারেন না, এই যে রাজনৈতিক কালচার, এই কালচার আমরা তৈরি করতে না পারলে বা যে দল এটাতে বাধাগ্রস্ত করবে সে দল তো রাজনৈতিক মাঠে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে।